আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে আজকের ফিজিক্স ক্লাসে। তো আমরা কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার ফিজিক্স নিয়ে আলোচনা করতেছিলাম। গত ক্লাসে আমরা আলোচনা করছি ভেক্টর চ্যাপ্টারের কিছু টপিক। আজকে আমরা ভেক্টর চ্যাপ্টারের পরের কিছু টপিক আলোচনা করব। আজকের ক্লাসটা অনেক ছোট হবে। তো এইটা আলোচনা করলে আমাদের শেষ। আমরা সামনের দিনগুলোতে নতুন নতুন চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তো যারা মেসেঞ্জার গ্রুপে অ্যাড হইছো, তোমরা করবা কি, তোমার যে ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে গ্রুপটাতে অ্যাড করে দিবা এবং আমাদের যে ফ্রি কোর্স এটা সম্পর্কে জানাই দিবা। তাদেরকে বলবা একটা দুইটা ক্লাস করে দেখার জন্য। আর যারা নতুন অ্যাড হবা তোমরা আবার তোমার ফ্রেন্ডদেরকে গ্রুপে অ্যাড করে দিবা। তো আমি চাই এটা তুমি সহ পুরো বাংলাদেশের মানুষ দেখুক, মানে পুরো বাংলাদেশের মানুষ এই কোর্স থেকে উপকৃত হোক। ঠিক আছে? তো আশা করি তোমাদের ক্লাসগুলো ভালো লাগছে গত ক্লাসটা। তো আজকে আমরা পরের টপিকে যাব। সেটা দেখো এইরকম একটা কোশ্চেন যেটার মান জানতে চাইছে। তো এইরকম থাকলে একক ভেক্টর আকারে দেওয়া থাকলে এটাকে আমরা সলভ করি মান এইভাবে সলভ করে একটু দেখাই যে যাদের সহগ আছে তাদের উপর স্কয়ার প্লাস 6/7 স্কয়ার। তো এইখান থেকে আমরা একটা ভ্যালু পাই, সেটাই এর মান। কিন্তু তুমি একটু দেখো তো এই ক্যালকুলেশনটা কত কমপ্লেক্স হয়ে যায়। আমাদের নর্মাল বইগুলোতে এই ক্যালকুলেশনটা এইভাবে করা আছে, দেখো যে 2 এর উপর স্কয়ার করলে 4 ডিভাইডেড বাই এত, 9 ডিভাইডেড বাই এত, প্লাস 36 ডিভাইডেড বাই 49। তো এই ক্যালকুলেশনটা না তুমি পরীক্ষার হলে এটা কেমনে মিলাবা তুমি বলো তো? এই ক্যালকুলেশনটা তুমি পরীক্ষার হলে কেমনে করবা? তো যাই হোক, এইভাবে আমাদের গাইড বইগুলোতে করে দেওয়া আছে। আমি একটু তোমাদেরকে ডিফারেন্ট ওয়েতে এই প্রবলেমটা একটু চিন্তা করা শিখাই। দেখো এটা কিভাবে আমরা সলভ করব। তো আমি প্রথমেই একদম শুরুতেই এইখান থেকে এই সেভেন আর এই সেভেন কমন নেব। এইটা মেইনলি কি ছিল জানো? মেইনলি ভেক্টরটা ছিল এরকম, দেখাচ্ছি দাঁড়াও। তো আমি সেভেন গুলাকে কমন নিয়ে নিই, তাহলে 1/7 যদি আমি কমন নেই আমি পাবো 2i প্লাস 3j প্লাস 6k। ভেক্টরটা মেইনলি ছিল এইটা, এরপরে আর কি এটাতে ভাগ করছে, একক ভেক্টর হবে এটা, দেখো। তাহলে 1/7টা আমার এইখানে এরকম থাকবে। আর এইগুলার মান আমরা কিভাবে বের করি একটু আগেই দেখছি। তাহলে 2 এর উপর স্কয়ার প্লাস 3 এর উপর স্কয়ার প্লাস 6 এর উপর স্কয়ার। তাহলে 7টা তো হরে আছে, আমি নিচে লিখলাম 7কে। এরপরে এই 2 কে স্কয়ার করলে আসবে 4 প্লাস 9 প্লাস 36। তো এইখান থেকে তুমি পাবা উপরে পাবা 49, নিচে পাবা 7। তো 49 কে করলে আসে আমাদের 7, রুট করলে 7, এটার মান আলটিমেটলি আসবে 1। আগের যে কমপ্লেক্স যে মেথডটা ছিল, এই কমপ্লেক্স মেথডে করলে তুমি দেখবা তুমি মানে মিলাইতেই পারবে না ক্যালকুলেশনটা। তো এই আমাদের ছিল কথা, যখন হর সেম থাকবে তুমি হরটা কমন নিয়ে নিবা। আচ্ছা, তো এইবার আমরা একটা প্রবলেম দেখব। সেটা আমাদেরকে একটা প্রবলেম এইভাবে বলা আছে যে 30 নিউটন একটা বল প্রয়োগ করা হয়েছে এবং এই 30 নিউটনের সাথে এমন একটা বল প্রয়োগ করা হয়েছে যেটা লোভ দিয়ে আমাদের 40 নিউটন। এই যে লব্ধিটা হবে আমাদের, এটা কোশ্চেনে বাংলায় বলা আছে বুঝছো, যেটা লব্ধি হবে 40 নিউটন এবং এই 30 নিউটন ভেক্টরের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তাহলে জানতে চাইছে যে আর একটা বল কত, ধরো আর একটা বল ধরলাম আমি পি। এখন চিন্তা করো তো, আমরা কি জানি লব্ধিটা কিরকম হয়? ধরো এইটা দুইটা ভেক্টর হলে লব্ধি মাঝখান দিয়ে যায়। লব্ধিটা মাঝখান দিয়ে গেছে, তাহলে একটা ভেক্টর এই দিকে কাজ করলে আরেকটা ভেক্টর অবশ্যই কোন দিকে কাজ করবে? এই দিকে যদি কাজ করে লব্ধিটা তো ধরো এই দিকে যাবে, তাই না? তো লব্ধিটা যেহেতু এই দিকে, তাহলে আমরা বুঝলাম যে অপর যে ভেক্টরটা সেটা অবশ্যই 90 ডিগ্রি থেকে বড় হবে। আমি ধরলাম এইরকম কোন একটা অ্যাঙ্গেলে অপর একটা ভেক্টর কাজ করতেছে। তো আমরা ভেক্টরের যে ফর্মুলাগুলো জানি এইগুলা থেকে তুমি একটু বাইরে চিন্তা করো, কারণ যখন আমরা সমকোণী ত্রিভুজ নিয়ে কথা বলি, সমকোণী ত্রিভুজ নিয়ে কথা বলার সময় আমরা একটু সমকোণী ত্রিভুজ সরি, যখন 90 ডিগ্রি নিয়ে কথা বলি তখন আমরা সমকোণী ত্রিভুজের মাধ্যমে সবগুলা প্রবলেম সলভ করি। কারণ সমকোণী ত্রিভুজে সলভ করে তোমার ম্যাথগুলো অনেক ইজিলি মিলে যাবে। আমরা দেখবা আজকে ছাতার অঙ্ক করব একটা, তো ওইখানেও আমরা সমকোণী ত্রিভুজের কনসেপ্টটা ইউজ করব। তো আচ্ছা, তুমি তাহলে এটাকে কি করবা? আমরা ভেক্টর শিফটিং শিফটিং নামে একটা কনসেপ্ট শিখছিলাম, সেখানে বলছিলাম আমরা
যে ভেক্টরকে আমরা প্রয়োজন অনুযায়ী যে কোনো জায়গায় শিফট করতে পারি মান এবং দিক অপরিবর্তিত রেখে। তো দেখো আমি একটা সমকোণী ত্রিভুজ ফর্ম করব। এই পি ভেক্টরের মান দরকার, তুমি এই পি ভেক্টরকে এইখানে নিয়ে আসো, শিফট করে এখানে নিয়ে আসো, অথবা এই 30 নিউটনকে এখানে নিয়ে যাও, তাহলে তোমার যেটা বলে সমকোণী ত্রিভুজ ফর্ম হবে। তো আমি এই পিটাকে এখানে নিয়ে আসলাম, তাহলে এটা আমাদের পি, এটার মান আমাদের কাছে জানতে চাইছে। তো যেহেতু এইটাকে শিফট করছি, এই ভেক্টরটা আমাদের থাকবে না। আমরা এখন এই সমকোণী ত্রিভুজটা নিয়ে কাজ করব। দেখো তাহলে সমকোণী ত্রিভুজের এটা আমাদের অতিভুজ, 90 ডিগ্রি কোণের অপোজিট অ্যাঙ্গেল, তাহলে পি স্কোয়ার, পিথাগোরাসের সূত্র, অতিভুজের উপর স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ইকুয়াল টু 40 স্কোয়ার প্লাস 34 স্কোয়ার। তো দেখো আমরা এটাকে কিভাবে করবা ক্যালকুলেশন, মনে রাখবা যখন তুমি শূন্য আকারে পাবা, এই 4কে স্কোয়ার করলে আসবে 16, আর জিরোকে একটা জিরোকে স্কোয়ার করলে আসলে দুইটা জিরো, এতটুকু মনে রাখো। আবার দেখো একটা 3কে স্কোয়ার করলে আসবে 9, আর একটা জিরোকে স্কোয়ার করলে দুইটা 9, তাহলে পি ইকুয়াল টু রুট ওভার অফ এইটা, তাহলে এর ভিতরে আসবে রুট ওভার অফ এইরকম একটা ভ্যালু আসবে। আচ্ছা তাহলে দেখো তো আমরা কি করছিলাম, এই সংখ্যাটাকে আলাদাভাবে, এই যে এখানে দেখো একে কিভাবে আমরা স্কোয়ার করছিলাম, এই সংখ্যাকে স্কোয়ার করছিলাম, এখন আমরা রুট করবো, তাহলে সংখ্যাকে আগে রুট করো, তাহলে সংখ্যাকে রুট করলে আসবে 5, 25 কে রুট করলে, আর দুইটা জিরোকে রুট করলে আসবে একটা জিরো, এটা তোমার হচ্ছে পি এর মান। তো এইভাবে তুমি জিনিসগুলো চিন্তা করো, তাহলে প্রবলেমগুলো অনেক ইজিলি সলভ হবে। এখন আমরা একটু অভিক্ষেপ এবং উপাংশের কনসেপ্টে যাব ডট গুণন থেকে। অভিক্ষেপ এবং উপাংশের কনসেপ্টে যাব ডট গুণন থেকে। দেখো আমি যদি লিখি এ ডট বি এর যদি আমি স্কেলার গুণন করি, তাহলে আমার আসবে এ বি কজ অফ থিটা। তো আমি এ বি কজ থিটাকে এক পাশে নিচ্ছি, কেন নিচ্ছি আমি বলতেছি। এ বি কজ থিটা ইকুয়াল টু এ ডট বি, এইখান থেকে আমরা অভিক্ষেপ বের করব। এখন অভিক্ষেপকে তুমি যখন ভেক্টর ফর্মে লিখবা, তখন এটা হয়ে যাবে আমাদের আহ উপাংশ হয়ে যাবে। তো আমি উপাংশের কনসেপ্টটা দেখাবো না, উপাংশটা তোমরা দেখে নিবা, আমি জাস্ট তোমাদেরকে অভিক্ষেপটা বের করা শিখাই। তাহলে দেখো অভিক্ষেপটা কিভাবে বের করবা, মনে রাখবা অভিক্ষেপ, যার অভিক্ষেপ, মনে রাখবা এটা সূত্র আকারে মনে রাখতে পারো, যার অভিক্ষেপ তার মান গুণন cos থিটা। এখন কার উপরে পড়ছে না পড়ছে এত কিছু তুমি জানার দরকার নাই, জাস্ট মনে রাখো যে অভিক্ষেপ তার মান ইন্টু cos থিটা। তাহলে ধরো আমি বি এর অভিক্ষেপ চাচ্ছি বি, তাহলে এইখান থেকে আসো, তাহলে বি cos থিটাকে এক জায়গায় রাখবো, তাহলে লিখো বি cos থিটা, তাহলে এই এটাকে এই পাশে পার করে যাও, এ ডট বি ডিভাইডেড বাই এ। ঠিক আছে, তো এইখান থেকে তোমার একটা মান আসবে, তুমি এটা মনে রাখো যে বি এর অভিক্ষেপ, তাহলে যার অভিক্ষেপ কার উপরে পড়ছে এত কিছু তোমার জানার দরকার নাই, তুমি জাস্ট মনে রাখবা বি এর অভিক্ষেপ, বি এর মান ইনটু cos থিটা, ডট গুণন থেকে আসবা, তুমি ডট, তোমার প্রসেসটা হবে ডট গুণন থেকে যাওয়ার। তো এটার সাথে ভেক্টর ফর্মে নিয়ে গেলে এটা তোমার উপাংশ হবে, এটা দেখে নিবা। উপাংশটা আমি দেখাইলাম না। তো আমরা একটু আপেক্ষিক বেগ নিয়ে কথা বলি। আমাদের যে মনে সম্ভবত গতিবিদ্যাটা নাই, তারপরেও আমরা আপেক্ষিক বেগের কনসেপ্টটা গতিবিদ্যা এবং ভেক্টর দুটাকেই কভার করে, এই জন্য আমরা একটু দেখে নিব। তো আপেক্ষিক বেগে মনে রাখবা আমরা অবজারভারকে বাদ দিই। আমাদের কেসটা কেমন হয়, মনে করো একটা ঘটনা ঘটে, সেটা একটা অবজারভার দেখে, মনে করো একটা গাড়ি যাচ্ছে, সেটা আমি দেখলাম, তাহলে আমি অবজারভার। অবজারভারকে আমরা বাদ দিই, বিয়োগ করি। এটা কেন করি এত কিছু আমাদের এখন জানার দরকার নাই, কেউ দেখতে চাইলে আমার গ্রুপের নিচের দিকে যেতে পারো, এখানে বলা আছে কেন বিয়োগ করি। তো যার অবজারভার হচ্ছে যার সাপেক্ষে, আমি যদি অবজারভার হই, তাহলে আমার সাপেক্ষে বেগগুলো কেমন হবে, এই জন্য আমি আমার বেগটাকে বাদ দিব। জাস্ট তুমি প্রবলেম করে বুঝবা যে অবজারভার কে, তার বেগটাকে বাদ দিবা, শেষ কাহিনী। তাহলে দেখো মনে করো একদিন বৃষ্টি পড়তেছে এইভাবে, এটাকে আমরা বলি ভি রেইন, আর একটা লোক যাচ্ছে ধরো এই দিকে, আমি ধরলাম আমার হাতের ডান দিকে ভি এম। এখন তোমার কাছে জানতে চাইছে যে এই লোকটা কোন অ্যাঙ্গেলে ছাতা ধরবে। তো মনে করো আমি যাচ্ছি, এখন আমি বৃষ্টিকে যেভাবে দেখবো সেই অ্যাঙ্গেলে তো ছাতা ধরতে হবে। মনে করো এভাবে ধরছি, মানে বৃষ্টিটা এইভাবে পড়তেছে, আমি এই দিকে করে ছাতা ধরছি, এই দিকে করে, তাহলে তো গা ভেজা আটকাতে পারবে না। যেই দিকে বৃষ্টি পড়তেছে আমার সেই দিকে হয়েই ছাতাটা ধরতে হবে। তাহলে দেখো এখানে কনসেপ্ট আসে আপেক্ষিক বেগের। তো অবজারভার কে অবজারভার, তো আমি অবজারভার, তো আমার বেগটাকে বাদ দিব। তো আমরা এটাকে লিখি ভি রেইন এম, মানে
পরে যে লিখছি সে অবজারভার মানে ম্যান, তাহলে ভি রেইন মানে বৃষ্টির বেগ, তারপরে হচ্ছে কার সাপেক্ষে, মানুষের সাপেক্ষে, তাহলে যে অবজারভার তাকে তুমি বাদ দাও, তাহলে ম্যান মানে মানুষটা অবজারভার বাদ দিলাম কই থেকে, ভি অফ রেইন থেকে। এটা বইয়ের শর্টকাট ফর্মুলা আছে গাইডে, এগুলো মনে রাখবা না, এগুলো মনে রাখলে ভুলে যাবে। তো আমি এইটাকে প্লাস আকারে লিখবো, ভেক্টরের বিয়োগটা আমরা করি যোগের মাধ্যমে। তো দেখো কি হয়েছে এখানে, আমরা এখন দুইটা ভেক্টরকে একই পয়েন্টে নিয়ে আসবো, কেন, কারণ আমরা ভেক্টরের ফর্মুলাতে পড়ছি সামান্তরিক সূত্রে যে দুইটা ভেক্টরকে একই পয়েন্টে নিয়ে আসতে হয়। তাহলে দেখো এইটা ছিল আমার এই দিকে vm, এই দিকে আমাদের vr, আর vm ছিল এই দিকে। তো আমরা vm কে উল্টাবো, দেখো শুরুতে একটা মাইনাস আছে, মাইনাস থাকার অর্থ হচ্ছে, এই মাইনাস থাকার অর্থ হচ্ছে vm যেদিকে কাজ করতেছে তার বিপরীত ডিরেকশনে তুমি vm লিখবা। আচ্ছা, তারপরে এইখান থেকে আর কি এটা মিশাই দেবা, জাস্ট ডিরেকশন চেঞ্জ করবা আর কিচ্ছু না। আচ্ছা, এইখান থেকে এখন বৃষ্টিটা যে দিকে পড়বে সেটাই হচ্ছে অবজারভারের সাপেক্ষে বেগ, ধরলাম আমি এই দিকে ভি যে পড়তেছে। এখন দেখো এইখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করতেছে না, বৃষ্টিটা এইভাবে পড়তেছে, মানুষ এদিকে যাচ্ছে, এই যে বৃষ্টিটা পড়তেছে মানুষ যাচ্ছে এখানে 90 ডিগ্রি। যখনই 90 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করবে তখনই তুমি সামান্তরিক আমাদের যে সমকোণী ত্রিভুজের ফর্মুলা সেটা নিয়ে আসবা। এরকম এই ভিএমটাকে শিফট করে নিচে নিয়ে আসতেছি, অথবা কেউ যে কোনো একটা ভেক্টর শিফট করলে হবে। আমি ধরো ভিএমটাকে শিফট করে নিচে নিয়ে আসলাম, তাহলে এটা হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ ফর্মুলা। এই অ্যাঙ্গেলটাকে আমরা বলি হচ্ছে থিটা, আর এটা আমাদের আনুভূমিক। তাহলে এইখান থেকে তোমার অ্যাঙ্গেলটা জানতে চাই, তো তুমি অ্যাঙ্গেলটা এখান থেকে কিভাবে বের করবা, দেখো এখানে আমি ফর্মুলা ফেলাবো, দেখো থিটার অপোজিট বাহুটা হচ্ছে লম্ব, তাহলে তুমি পরীক্ষার হলে না এইভাবে ক্যালকুলেশনটা করবা, কারণ শর্টকাট তোমার মনে থাকবে না। তাহলে দেখো ট্যান থিটা, তাহলে লম্ব আর ভূমি ললাটভুক্ত হয়, মানে থিটার অপোজিট কোনটাকে আমরা বলি লম্ব, আর অপরটা ভূমি, আর এটা তো অতিভুজ বুঝই। আচ্ছা, তো এই ছিল আমাদের ফর্মুলা। তো এটাকে বইয়ে লিখছে যে, আর এই অ্যাঙ্গেলটা দেখো উলম্বের সাথে, এই অ্যাক্সিসটাকে আমরা বলি ওয়াই অ্যাক্সিস, আর এই অ্যাক্সিসটাকে বলি এক্স অ্যাক্সিস। এই যে সংখ্যা রেখা দাগাইলাম, তাহলে এই অ্যাঙ্গেলটাকে আমরা বলবো উলম্বের সাথে অ্যাঙ্গেল এইটা। এবার কেউ তোমাকে যদি বলো আনুভূমিকের সাথে অ্যাঙ্গেল, তো তুমি উলম্বের সাথে অ্যাঙ্গেল বের করে জাস্ট 90 ডিগ্রি থেকে বাদ দিবা। আনুভূমিকের সাথে অ্যাঙ্গেলটা মেইনলি এইটা, তো পুরোটা 90 ডিগ্রি, 90 ডিগ্রি মাইনাস থিটা করলে আমাদের আনুভূমিকের সাথে অ্যাঙ্গেল বেরোবে। এটাকে বইয়ের সূত্র লিখছে যে মানুষের বেগ ডিভাইডেড বাই বৃষ্টির বেগ। এত কিছু মনে রাখার দরকার নাই, আমি বুঝাইলাম জন্য এত সময় লাগলো। জাস্ট নর্মালি ফিগার ড্র করবা, যার সাপেক্ষে তার বেগটা উল্টাবা, মানুষের সাপেক্ষে শেষ আমাদের ক্যালকুলেশন। একটা ম্যাথ প্রবলেম সলভ করো, এটার মান 1, এটার মান 1, যখন মান 1 দেওয়া থাকবে আলটিমেটলি এই রেশিওটা 1:1 আসবে। তুমি যাকে দিয়ে ভাগ করো, এই মানটা আমাদের আসবে 45 ডিগ্রি। তো এটা অনেক ভাইরাল একটা প্রবলেম, ইম্পর্টেন্ট, এটা একটু দেখে রাখবা, এটা মানে অনেক ইম্পর্টেন্ট আর কি, চলে আসতে পারে। আচ্ছা, তো এবার আমরা একটু নদী নৌকার কনসেপ্ট নিয়ে আলোচনা করব। তাহলে মোটামুটি আমাদের আলোচনা শেষ আজকের জন্য। তো নদী নৌকার কনসেপ্টটা কেমন হবে দেখো, তো মনে করো এইটা হচ্ছে আমাদের একটা নদী, এইদিকে ইউ বেগে হচ্ছে স্রোতের বেগ ইউ, আর আমি ধরলাম এইদিকে হচ্ছে ভি বেগে আমাদের নৌকা যাচ্ছে। তো এদের লব্ধি এইরকম কোন একটা বরাবরে যাবে, আমরা লব্ধি নিয়ে এখন কাজ করব না, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের লব্ধি, তো আমরা লব্ধি নিয়ে কাজ করব না। দেখো জাস্ট এখান থেকে আমরা দুইটা ফর্মুলা বের করে নিয়ে আসবো, এই দুইটা ফর্মুলা মনে রাখবো, জাস্ট এগুলো এইভাবে মনে রাখবা জিনিসগুলা। তো দেখো তো এইভাবে জিনিসগুলা মনে রাখবা। তো দেখো আমি এই ভেক্টরটা তির্যক ভাবে আসে না, তো যেই ভেক্টরটা তির্যক ভাবে থাকে আমরা সেটাকে উপাংশে ভাগ করে নিই বা বিভাজন করে নিই, ভেক্টর বিভাজন। তো আমি এইটার এক্স অক্ষ বরাবর উপাংশ, এইটা যদি হয় আমার থিটা, তাহলে এক্স অক্ষ বরাবর উপাংশ হবে। দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হয় আলফা, আমরা আলফা দিয়ে কাউন্ট করি, তাহলে এটা আসবে আমাদের ভি কজ আলফা। কেন, এই তির্যক ভেক্টরে যার সাথে অ্যাঙ্গেল তৈরি করে সেই পাশে হয় কজ, আর অপোজিট পাশে হয় সাইন, তাহলে আর এই পাশে আমি পাবো ভি সাইন আলফা। এখন যেহেতু এই ভেক্টরটাকে বিভাজন করছে, এই ভেক্টরটা আমাদের ক্যালকুলেশনে আর থাকবে না, তো আমরা পুরো ভেক্টরটাকে এক্স আর ওয়াই অক্ষ বরাবর নিয়ে গেলাম। এখন এইখান থেকে দেখো আমি এক্স অক্ষ বরাবর একবার অ্যানালাইসিস করব এস ইকুয়াল টু ভিটি ফর্মুলাকে, এবং ওয়াই অক্ষ বরাবর অ্যানালাইসিস করব এস ইকুয়াল টু ভিটি কে। এখন দেখো
এখন দেখো তো এক্স অক্ষ বরাবর করবো, এর নিচে এক্স লিখলাম, এর নিচে এক্স লিখলাম। যেহেতু আমাদের টিটা স্কেলার রাশি, এর কোনো মানে এর কোনো দিক নাই, এজন্য আমরা কোনো অক্ষ বরাবর অ্যানালাইসিস করব না। এস এক্স মানে হচ্ছে এস এক্স এক্স অক্ষ বরাবর সরণ। তো দেখো আচ্ছা, আমাদের আপাতত এটুকু জানলেই হবে, এটুকু থাক এইভাবে। এস এক্স ইকুয়াল টু ভি এক্স কত, দেখো এক্স অক্ষ বরাবর সরণ ইয়া বেগ, তাহলে দেখো ইউ কয়টা বেগ কাজ করতেছে, ইউ প্লাস ভি কজ আলফা। তাহলে এইটা একটু আমাদের দরকার। কেন দরকার আমি বলতেছি। এই পর্যন্ত আমরা রেখে দিব ক্যালকুলেশন করে ইনটু টি। আর এই পাশে দেখো ওয়াই অক্ষ বরাবর অ্যানালাইসিস করলে কি হবে, এইটাকে আমরা বলি ডি, নদীর দৈর্ঘ্য। তাহলে ওয়াই অক্ষ বরাবর হচ্ছে আমাদের ডিসটেন্স ডি, আর ভি অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর আমাদের বেগ কত, দেখো তো একটাই বেগ কাজ করতেছে ভি সাইন আলফা। এইটা আমাদের এক্স অক্ষ, এটা আমাদের ওয়াই অক্ষ। তাহলে এটা কি আসবে, ভি সাইন আলফা ইন্টু টি, বা এইখান থেকে যদি তুমি টি বের করতে চাও তাহলে আসবে ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। এইখান থেকে আমরা একটা ক্যালকুলেশন আসবে যে টি মিনিমামের মানটা কত হয়। তো মনে রাখবা যখন তোমার এই সাইন আলফার মানটা 1 হয় তখন টিটাই মিনিমাম হয়। তো সাইন আলফা মানে কেন, এই টির সাথে এই সাইন আলফা ব্যস্তানুপাতিক সম্পর্কে আছে। তাহলে এই টি বাড়লে সাইন আলফা কমবে, টি বাড়লে সাইন আলফা কমবে, টি কমলে সাইন আলফা বাড়বে। তাহলে এইখান থেকে ডি ডিভাইডেড বাই ভি, এটা আমাদের মিনিমাম সময়, এটা একটু মনে রাখবা। আর সাইন আলফার মান 1 হইলে আলফার মান হয় 90 ডিগ্রি, এইটাও মনে রাখবা। এবার এইখানে আসো, তাহলে ন্যূনতম সময় নদী পারাপারের শর্ত আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি হইতে হবে, মানে তোমার এইরকম একটা ডিরেকশনে রওনা দিতে হবে। রওনায় দিবা হচ্ছে এইভাবে, ভি এইদিকে ইউ, আর এই মাঝখানে কোনো একটা বরাবর আর তোমার কাজ করবে। আবার তুমি একটু খেয়াল করো এইদিকে, যে তুমি একটু খেয়াল করো, দেখো যে তোমাকে যখন বলবে যে সর্বনিম্ন দূরত্ব কত, তাহলে দেখো তো সর্বনিম্ন দূরত্বটা কোনটা। আমি যদি এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করি, সরল রৈখিক দূরত্ব সবসময় সর্বনিম্ন দূরত্ব হয়। মানে এই বরাবর পৌঁছাতে চাচ্ছ, এটা তোমার হবে আর। তো এইটা যদি আর হয়, আমরা একটু আগে দেখছি এইদিকে হবে হচ্ছে আমাদের ভি, আর এইদিকে হবে হচ্ছে আমাদের ইউ। এখন তুমি কিভাবে জিনিসটা আগাবা, দেখো ছোট্ট কনসেপ্ট মনে রাখবো। আমরা একটা ব্যাখ্যা আছে, আমরা জাস্ট এখন মনে রাখার জন্য একটা কনসেপ্ট দিয়ে মনে রাখবো। এই বরাবর যদি সে যাইতে চায়, যে এই বরাবর যদি সে যাইতে চায়, তাহলে তার এই অক্ষ বরাবর কোনো বেগ থাকবে না। এই অক্ষ বরাবর বেগ থাকলে কি হবে, তাকে ঠেলে ঠেলে এদিকে নিয়ে যাবে। তাহলে এক্স অক্ষ বরাবর বেগ 0, তাহলে ভি এক্স আমি লিখবো 0। তাহলে ভি এক্স কত দেখো তো, এই যে ভি এক্স, ভি কজ আলফা প্লাস ইউ, তাহলে ইউ প্লাস ভি কজ আলফা ইকুয়াল টু 0। এখান থেকে আলফা বের হবে কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। এটা হচ্ছে আমাদের সর্বনিম্ন দূরত্ব অতিক্রম করার আলফা। তো একটা ম্যাথ প্রবলেম সলভ করো। ম্যাথ প্রবলেমটা হচ্ছে এরকম, স্রোতের বেগ হচ্ছে ইউ, স্রোতের বেগ হচ্ছে 1, আর এই বেগটা হচ্ছে 2। তাহলে এখন এখানে মান বসাও, তুমি এখান থেকে আসবা, না হলে কিন্তু পরীক্ষা হলে মনে রাখতে পারবা না। তাহলে এখান থেকে আসো, cos ইনভার্স মাইনাস হাফ ইকুয়াল টু আসবে 120 ডিগ্রি। ঠিক আছে। আচ্ছা, এখান থেকে একটা কনসেপ্ট আছে, ছোট কনসেপ্ট, যে তুমি যখন দেখবা যে নৌকার বেগটা স্রোতের বেগের ডাবল, দেখো নৌকার বেগটা 1 আর স্রোতের বেগটা 1, নৌকার বেগটা 2। তো এই কেজে সবসময় 120 ডিগ্রি আসে। তোমাকে যদি বলে নৌকাকে কোন দিকে রওনা দিতে হবে, তখন এই অ্যাঙ্গেলটা বলবে 120 ডিগ্রি। এই আমাদের নদী নৌকার কনসেপ্ট ছিল, এতটুকু একটু ফাস্ট বলে ফেলছি। তো তোমরা এই লাইনটা মনে রাখবা যে ভিএক্স বরাবর 0 যখন সর্বনিম্ন দূরত্ব অতিক্রম করতে চাইবে। কেন, কারণ এই দূরত্বটা সর্বনিম্ন দূরত্ব। এই দিকে যাইতে চাইলে এই অক্ষ বরাবর কোনো মানে বেগ থাকা যাবে না, তো ওই অক্ষ বরাবর বেগটাকে 0 করছি। আচ্ছা, এবার আমাদের একটু মুখস্থ টাইপ কিছু জিনিসপত্র আছে, এগুলা একটু বলে দেই। দেখো সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট, সেটা হচ্ছে আমাদের আছে, আমরা গ্রেডিয়েন্টটা পড়বো না, ডাইভারজেন্স আর কার্ল পড়বো। দেখো ডাইভারজেন্স আর হচ্ছে আমাদের কার্ল। তো ডাইভারজেন্স দিয়ে ডি দিয়ে মনে রাখবা হচ্ছে এটা আমরা ডট প্রোডাক্ট করি, আর কার্ল দিয়ে মনে রাখবা এটাকে আমরা হচ্ছে ক্রস গুণন করি। এখন যেটাকে আমরা ডট গুণন করি, ডট, সেটা আমরা পাইতাম হচ্ছে স্কেলার রাশি। ডাইভারজেন্স হচ্ছে আমাদের স্কেলার রাশি, আর ক্রস গুণন করে আমরা যে ভেক্টরটা পাইতাম সেটা আমরা পাইতাম হচ্ছে ভেক্টর রাশি। তাহলে কার্ল হচ্ছে ভেক্টর রাশি। এখন এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে এই ডাইভারজেন্স যখন 0 হয়,
জিরো হয় তখন আমরা এইটাকে বলি হচ্ছে সলিনয়েডাল। সলিনয়েডাল বলি। তোমাকে জানতে সলিনয়েডালের শর্ত কি? শর্তটা বই থেকে দেখে নিবা যে এরকম ন্যাবলা অপারেটর ইন্টু ভি, এটার জিরো হইলে আমরা সেটাকে বলি হচ্ছে সলিনয়েডাল বলি আমরা সেইটাকে। আচ্ছা, এখন ডাইভারজেন্সে আসো। তো ডাইভারজেন্স, এই ক্রস প্রোডাক্টটা যদি, এটাকে আমরা বলি ন্যাবলা অপারেটর, এটার সাথে ধরো যে কোনো একটা ভেক্টর, ধরো এর, এটা ইকুয়াল টু জিরো আসলে আমরা বলবো যে এটা অঘূর্ণনশীল বা অসংরক্ষণশীল। এটা একটু মনে রাখো, ব্যাখ্যা জানার দরকার নেই। আর এটার মানটা আসে এরকম, ধরো এরকম যদি রৈখিক ভেক্টর আমরা গুণন করে দেই, ন্যাবলার সাথে রৈখিক গুণ করে দিলে এটা আমাদের আসে ঘূর্ণন ভেক্টরের 2 গুণ। এটা আমাদের আসবে হচ্ছে ঘূর্ণন ভেক্টরের 2 গুণ। তো আমাদের ভেক্টরের আলোচনা শেষ। আমরা সামনের দিনগুলোতে নতুন চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তো সবাই ভালো থাকো। আর কোনো কিছু কারো বুঝতে অসুবিধা হলে এখানে মেসেঞ্জার গ্রুপটা থেকেও মেসেজ দিবা না, আমাকে পার্সোনালি ইনবক্স করবা। ঠিক আছে? তো ঠিক আছে, ভালো থাকো সবাই। সবাইকে অভিনন্দন এবং শুভকামনা সবার জন্য। সবাই ভালো রেজাল্ট করো। ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম।